আজকে 8 অক্টোবর 2025। আমরা গতকাল এসে পৌঁছেছি বিকানিরে। আজকে আমরা বেরোচ্ছি বিকানিরের বিভিন্ন জায়গা ঘোরার জন্য। বিকানির রাজস্থানের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি শহর এবং বলা যেতে পারে যে থর মরুভূমির মধ্যেই এই শহরটি অবস্থিত। আর এই বিকানির শহরটি প্রতিষ্ঠা করেন রাও বিকা নামে একজন রাজপুত রাজা 1472 সালে। রাজস্থানের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজবংশের কথা ছড়িয়ে রয়েছে। এই রাজবংশগুলি কিন্তু অত্যন্ত বর্ধিষ্ণু রাজবংশ এবং অত্যন্ত প্রভাবশালী ও প্রতিপত্তিশালী রাজবংশ। এই রাজবংশের বৈভব, তাদের নির্মিত বিভিন্ন ধরনের প্রাসাদ, বিভিন্ন মহল, যেগুলি রাজস্থানকে সারা ভারতের একটা অন্যতম উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করেছে। মুগ্ধ করে দেওয়ার মতন এইখানকার বিভিন্ন স্থাপত্যশৈলী, বিভিন্ন অলঙ্করণ, বিভিন্ন ধরনের যে কারুকাজ, সেগুলি সারা পৃথিবীর মানুষকে রাজস্থানে আকৃষ্ট করে। বিকানিরে আমরা যে হোটেলটি নিয়েছি, এই হোটেলটি স্টেশনের একদম কাছে। স্টেশন থেকে বেরিয়েই এই হোটেলের নাম হচ্ছে হোটেল শ্রী গৌরব। আপনাদের আমি হোটেলের রুমটি দেখাই। রুমের এদিকে ড্রেসিং টেবিল, এখানে জলের গ্লাস এবং দুটি 1 লিটারের কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া রয়েছে, একটি অ্যাস্ট্রে রয়েছে, এখানে মেনু কার্ড, এইদিকে এসির রিমোট, এইখানে বেড দেখতেই পাচ্ছেন, এটি ডাবল বেড, মোটামুটি ছোট বাচ্চা হলে 3 জনেও শুতে পারবে। আর এইখানে দুটি টাওয়েল দেওয়া রয়েছে, এখানে চেয়ার, একটি টেবিল, ইন্টারকম, টিভির রিমোট, এইদিকে ওয়ার্ড্রবে এখানে হ্যাঙ্গার রয়েছে, আর এইদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এইদিকে এসি এবং টিভি। আর এই হলো জানলা দিয়ে রাস্তার দিকটা দেখা যায়। এই দিকে একটি রয়েছে, এই দিকেও আরেকটি রয়েছে, আর এই দিকটিতে হলো বাথরুমে গিজার, শাওয়ার, কমোড, বালতি যেরকম থাকে, এই দিকে বেসিন এবং আয়না। আর এইখানে স্লিপার রাখা রয়েছে একটি, ঘরের ওই কোণাতে একটি ডাস্টবিন। এই হোটেলটি আমার কাছ থেকে নিয়েছে 1560 টাকা ফর 1 ডে। এর সাথে ব্রেকফাস্ট রয়েছে। আমি মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি। আজকে আমরা বিকানিরের বিভিন্ন জায়গাগুলি ঘুরতে বেরিয়েছি। প্রথমে আমরা যাচ্ছি বিকানির শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কর্ণীমাতা মন্দিরে, যে মন্দিরটি ইঁদুরের মন্দির হিসেবেও পরিচিত। এবং এই মন্দিরটি যেখানে অবস্থিত, জায়গাটির নাম হলো দেশনোক। যেই বিকানির শহরকে ছাড়িয়ে আপনি বাইরে বেরোবেন, তখনই দুপাশে মরুভূমির বিস্তার দেখতে পাবেন, অর্থাৎ পুরো বালির বিস্তার এবং তার সাথে কাঁটা জাতীয় গাছ, জেরোফাইট জাতীয় গাছ, আকন্দ, ফণিমনসা ইত্যাদি বিভিন্ন গাছ দেখতে পাবেন। যোধপুরের রাঠোর বংশের রাজা রাও যোধার দ্বিতীয় পুত্র ছিলেন রাও বিকা। এই রাও বিকা কর্ণীমাতার অসম্ভব ভক্ত ছিলেন এবং কর্ণীমাতা
তার ভবিষ্যৎবাণী করেন যে তুমি এই অঞ্চলে ভবিষ্যতে একটি শহর নির্মাণ করবে, এবং সেই অনুসারে পরবর্তীকালে রাওবিকা এই অঞ্চলে যখন একটি শহর তৈরি করেন তখন তার নাম অনুসারে নাম দেন তার বিকানির। এই হাইওয়ে ছেড়ে আমরা কর্ণিমাতা মন্দিরের রাস্তায় ঢুকে গেলাম। আমাদের ডান দিকে চলে গেল 11 নম্বর ন্যাশনাল হাইওয়ে। এই স্টেশনটি হলো দেশনোক স্টেশন। স্টেশনের বাইরেটি দেখুন কি সুন্দর, উত্তর পশ্চিম রেলওয়ে দেশনোক। আমরা এখন এসে পৌঁছালাম দেশনোক কর্ণিমাতার মন্দিরে। এই সামনে মন্দির আর এইখানে বিশাল চত্বর, এইখানেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এইখানে যে প্যান্ডেলগুলি দেখছেন এগুলি সব নবরাত্রি উপলক্ষে করা হয়েছিল। এখানে নবরাত্রিতে বিরাট উৎসব হয়। এই অঞ্চলের মানুষ মনে করেন যে এই করণীমাতা হলেন মা দুর্গারই একটি রূপ, এবং মা দুর্গা এখানে এই করণীমাতার রূপে এই অঞ্চলের মানুষের উপরে তিনি আশীর্বাদ দান করে চলেছেন। এই দেশনোক শহরে করণীমাতা একটি মেয়ে রূপেই জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই তিনি অলৌকিক শক্তির অধিকারী ছিলেন, এবং এই অঞ্চলের মানুষরা মনে করতেন যে তিনি দেবী দুর্গারই অন্যতম একটি রূপ। যত বড় হতে লাগলেন তার অলৌকিক ক্ষমতা আরও বাড়তে লাগলো। যারা রোগগ্রস্ত মানুষ তার কাছে আসলেই তার ছোঁয়ায় তিনি সুস্থ হয়ে উঠতেন। করণীমাতা যে গ্রামে ছিলেন সেই গ্রামের একটি ছেলে হঠাৎ কুয়োয় পড়ে মৃত্যু হয়ে যায়। তো করণীমাতা ভীষণ তার জন্য দুঃখ পান এবং তিনি তার গ্রামের সমস্ত ছেলে মেয়েদের তার নিজের সন্তান রূপে গণ্য করতেন। তো তিনি যমরাজের কাছে অনুরোধ করলেন যে আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, কিন্তু যমরাজ তখন বললেন এটা তো অসম্ভব ব্যাপার। তখন করণীমাতা খুব রেগে গেলেন। তখন তিনি বললেন যমরাজের উদ্দেশ্যে যে আর জীবনে কখনো আমার রাজ্যের বা আমার এই শহরের কোনো মানুষজন মৃত্যুর পর আত্মা হয়ে তোমার রাজ্যে আর ফিরে যাবে না। তখন কি হলো না, এই যে মানুষেরই মৃত্যু হয় তখন এই ইঁদুর রূপে এই করণীমাতার আশেপাশেই তারা বসবাস করতে শুরু করে। এই হলো করণীমাতার দলি। আরেকটা ব্যাপার হলো, আপনারা যদি এখানে এসে কোনোদিন সাদা ইঁদুর দেখেন তাহলে খুবই তাদের ভাগ্যবতী বা ভাগ্যবান বলে মনে করা হয়, কারণ হচ্ছে ওটা হচ্ছে বলা হয় করণীমাতার নিজের পরিবারের লোক সাদা ইঁদুরকে। এই করণীমাতা মন্দিরে এই যে ইঁদুরগুলি এদেরকে বলা হয় করণীমাতার বালক, বা সংক্ষেপে বলা হয় কাবা। এই মন্দিরটিতে কিন্তু চলাফেরার সময় খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ কোনো ইঁদুর যদি আপনার পায়ের তলায় চাপা পড়ে মারা যায় তাহলে করণীমাতার কাছে গিয়ে আপনার ক্ষমা প্রার্থনা করতে হবে যে আমি তোমার পরিবারের একজনের মৃত্যুর কারণ, এবং তার জন্য একটি রূপোর ইঁদুর এই মন্দিরে আপনাকে বানিয়ে দান করতে হবে। কাজেই এইটুকু খেয়াল রেখে চলবেন, না হলে ইঁদুরগুলি কিন্তু কিচ্ছু করে না। প্রচুর ইঁদুর, আমরা এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, কোনো কিচ্ছু না, গায়ে উঠবে না, কিছু না। আমার তো প্রচুর ইঁদুরকে ভয় লাগে, খুব ভয় লাগে, কিন্তু অদ্ভুত ব্যাপার একটা ইঁদুরও আপনার ধারে কাছে ঘেঁষবে না। তারা নিজেদের মতো ঘুরে বেড়ায় এই করণীমাতা মন্দিরের আশেপাশে, মূর্তির আশেপাশে, এই আশেপাশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে নিজের মতো। খাবার দাওয়া আছে সেখানে, তুলে তুলে খাবার খাচ্ছে, খুব ভালো লাগলো। আপনারাও এসে কিন্তু এখানে ইঁদুরদের খাবার দিতে পারেন। একদম একদম ঠিক আছে। আর এই মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরার চার্জ হচ্ছে 70 টাকা, এমনি ক্যামেরার চার্জ হচ্ছে 30 টাকা, মোবাইল ক্যামেরাও 30 টাকা। আর এই যে আমি এই কাজটি করছি, অর্থাৎ এই যে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, তার জন্য এখানে আমাকে দিতে হয়েছে 1000 টাকা। এবং না, ওনারা কিন্তু রিসিপ্ট দিয়ে দেবেন। হ্যাঁ, মন্দির ট্রাস্টেই নেন, এবং তার জন্য ওনারা এই যে রিসিপ্টও দিয়ে দিয়েছেন আমাকে 1000 টাকার। ঠিক আছে, মায়ের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। তাহলে করণীমাতা মন্দির দারুণ লাগলো আমাদের, একটি নতুন অভিজ্ঞতা হলো।
রাজস্থানের একটি উল্লেখযোগ্য সম্প্রদায় হলো বিষ্ণয়ী সম্প্রদায়। আমরা এই করণী মাতা মন্দির দেখে নিয়ে এখান থেকে বিষ্ণয়ী সম্প্রদায়ের একটি মন্দিরে যাচ্ছি, জায়গাটির নাম হলো মুকাম। এখান থেকে দূরত্ব 45 কিলোমিটার। এখন আমরা এসে পৌঁছালাম জাম্বেশ্বরজির মন্দিরে। এই মুকামে বিষ্ণয়ী সম্প্রদায়ের অত্যন্ত উল্লেখযোগ্য গুরু জাম্বেশ্বরের একটি সমাধি মন্দির রয়েছে। এই মন্দিরটি জাম্বোজি মন্দির নামে পরিচিত। এই গুরু জাম্বেশ্বরের যারা শিষ্য তারা এই মন্দিরটি নির্মাণ করেছেন এবং এইখানে বিভিন্ন উপলক্ষে বিষ্ণয়ী সম্প্রদায়ের প্রচুর মানুষ এখানে একত্রিত হয়। মন্দিরের পরিসরটি খুব সুন্দর, বিশাল চত্বর এবং সম্পূর্ণ মন্দিরটি মার্বেল দ্বারা নির্মিত। এখানে রয়েছে গুরু জাম্বেশ্বরের সমাধি। এখানে গুরু জাম্বেশ্বরজির সমাধি মন্দিরের সামনে বসে ওনাদের সাথে কথা বলছিলাম। এই যে ওনারা রয়েছেন, উনি রয়েছেন, ওনারা সবাই বিষ্ণয়ী সম্প্রদায়ের এবং এই গুরু জাম্বেশ্বরজি যিনি এই বিষ্ণয়ী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, ওনাদের কাছ থেকে কিছু শুনে নেব এই সম্প্রদায়ের সম্পর্কে। আচ্ছা, आप हमें ये बताइए, ये जो बिश्नोई कम्युनिटी है ये किस किस जगह पे मिलता है राजस्थान का? राजस्थान में गंगानगर, हनुमानगढ़, बीकानेर। हाँ, आप बीकानेर, नागौर, जोधपुर, अच्छा, पाली, बाड़मेर, जैसलमेर और जालोर जिले के अंदर। अच्छा अच्छा। और कम से कम इंडिया का टोटल जो पॉपुलेशन है 1-1.5% है बिश्नोई यहाँ पे है। अच्छा, आपका यह पर तो आप लोग तो कोई शिकार नहीं करते हैं? नहीं, शिकार नहीं करते। शिकार वन्य जीव जंतु किसी का शिकार नहीं कर देते। এইটা কিন্তু এনাদের সম্প্রদায়ের একটা বিশেষ বিষয় যে এখানে কোনো ধরনের শিকার। पर्यावरण की भी रक्षा करते हैं। हाँ, खेजड़ी वगैरह दरख्त पेड़, हरे पेड़ नहीं काटते, पेड़ भी नहीं काटते हैं। अरे किसी प्रकार कोई भी हरा पेड़ नहीं काटते हैं। अच्छा अच्छा, मतलब कि जो पेड़ अपने आप से नष्ट हो जाते हैं उसी का ही आप इस्तेमाल करते हैं? इस्तेमाल, पेड़ सूख जाता नहीं उसके बाद में करते हैं उसको। মানে গাছ শুকিয়ে যাওয়ার পরে সেটা ব্যবহার করেন। शुक्रिया, आपसे मिलके बहुत कुछ जानकारी मिला। आपका शुभ नाम बताइए। मेरा नाम राजेंद्र थापा। আজকে এই যে আমরা ট্রিপটি করছি যে গাড়িটিতে করে, এই গাড়িটি সুইফট ডিজায়ার। এই গাড়িতে যদি আপনারা 300 কিলোমিটারের বেশি রান করেন তাহলে নেবে 10 টাকা পার কিলোমিটার হিসাবে। এটি ছোট গাড়ির ক্ষেত্রে রেট। আর বড় গাড়ির ক্ষেত্রে মানে ইনোভা বা ওই জাতীয় বড় গাড়ি নিলে সেটি নেয় 13 টাকা পার কিলোমিটার হিসাবে এবং 300 কিলোমিটারের বেশি হতে হবে। আমরা গতকাল বিকানেরে এসে পৌঁছাবার পর আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার, আমাদের বহুদিনের হিতাকাঙ্ক্ষী বিলাসবাবু আমাদের সাথে দেখা করতে এসেছিলেন। উনিই আমাদের এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। তো আমি যার কাছ থেকে গাড়িটি নিয়েছি তার ফোন নাম্বার আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে এখানে এসে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। चुंदड़ी ओढ़ाने बिरामन कर दीप पराई रे, चुंदड़ी ओढ़ाने बिरामन कर दीप पराई रे, कर दीप पराई रे। मारा मारी जाया बीरा रे, जामण जाया बीरा रे, की कर आऊं बीरा तारे देश रे। धारोड़े वे सल्लो बीरा मने दूरो गाड़ो
ট্রেন যাচ্ছে আর ওইদিকে দূরে পুরো বিকানির শহর দেখা যাচ্ছে এখান থেকে। ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল। আমরা এখন এসে পৌঁছলাম ভারতের একমাত্র ক্যামেল ব্রিডিং সেন্টার বিকানিরের ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলে। এই জায়গাটি প্রথমে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ তার আন্ডারে এই জায়গাটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সেই কারণেই এখানে লেখা রয়েছে দেখুন ICAR ইন্ডিয়ান কাউন্সিল অন এগ্রিকালচারাল রিসার্চ এবং ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল। এই ক্যামেল ব্রিডিং সেন্টারের প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য জনপ্রতি 50 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা। আর এখানে যদি আপনি উটের পিঠে সওয়ারি হন তাহলে তার জন্য লাগবে জনপ্রতি 100 টাকা করে। আর এখানে ঢোকার আগে আপনার নাম নথিভুক্ত করতে হবে। এখানে গরমকালে 1:30 থেকে 7:30 পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়, আর শীতকালে 1টা থেকে 6:30। কিন্তু টিকিট কাটার সময় সন্ধ্যে 7টা পর্যন্ত, আর শীতকালে 6টা পর্যন্ত। ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল প্রতিষ্ঠিত হয় 1995 সালে। স্বাস্থ্য ভালো বেশ হ্যাঁ, উটগুলোর। কাণ্ডটা কি দেখো, হয়েছে? গলাটা ঢুকিয়ে ফেলেছে আর বের করতে পারছে না। কি ঠিক কাণ্ড! বের করবে না, না ওই জায়গাটায় গলার ওই জায়গাটা চুলকাচ্ছে, ওই যে ঠিক বের করে নিয়েছে। এই গবেষণা কেন্দ্রে প্রধানত রাজস্থানে 3 ধরনের উটের প্রজাতি নিয়ে কাজকর্ম করা হয়। এক হচ্ছে বিকানেরি উট, দ্বিতীয় হচ্ছে জয়সালমেরি উট, আর তৃতীয় হচ্ছে কাচ্ছি উট। এই 3 প্রজাতির উটের গবেষণা করা হয়, সংরক্ষণ করা হয়, প্রজনন করা হয়। এখানে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা সেগমেন্ট করা রয়েছে। এইটা হচ্ছে মেল উটের সেগমেন্ট, এখানে সব মেল উটরা থাকে। আর আমরা যে এক্ষুনি দেখালাম সেটা হচ্ছে ফিমেল আর তার বাচ্চা ওখানে থাকে। এইখানে কিন্তু উটের দুধের প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়। এখানে উটের দুধ থেকে আইসক্রিম তৈরি হয়, বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট তৈরি করা হয়। আর উটের দুধে প্রচুর মাত্রায় ইনসুলিন থাকে আর অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু গুণ থাকে, যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই উপকারী। তো আবার থেকে মনে রাখবেন, যারা ডায়াবেটিক পেশেন্ট তারা বেশি করে উটের দুধের তৈরি জিনিস খাবেন। জানি না কোথায় পাওয়া যায় অবশ্য আমি। অনেকটা জায়গা নিয়েই ক্যামেল ব্রিডিং সেন্টার, আপনারা বেশ সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন। এখানে গাইডও পাওয়া যায়, গাইড আপনাদের বুঝিয়ে দেবে কোন জায়গায় কী ধরনের উট রয়েছে, কোন প্রজাতির উট, তাদের কি কার্যকারিতা, এগুলো সব বুঝিয়ে দেবে। আর এই উট নিয়েই ক্যামেল ফেস্টিভ্যাল হয়, তাই তো? হ্যাঁ, এই উটেদেরই প্রশিক্ষণ দেওয়া হয় প্যারেডের জন্য, উৎসবের জন্য। ওই উৎসবের সময় এই উটেরাই কাজে লাগে। উট সম্পর্কে কোনো প্রশ্ন করা চলবে কি? প্রশ্ন করা চলবে, এবং প্রশ্নের উত্তর পেতে এই বাড়িটিতে যেতে হবে। এই বাড়িটিতে উট সম্পর্কিত যাবতীয় তথ্য সেগুলো আপনি পাবেন। এখানে সামনে একটি ক্যামেল মিউজিয়াম রয়েছে। এটি হলো ক্যামেল মিউজিয়াম। কি সুন্দর সব রাজস্থানী সংস্কৃতির বিভিন্ন ছবি আঁকা। অধারো সা। এটি হলো ক্যামেল মিউজিয়াম। ক্যামেল ফিটাস, আইটেমস অফ ক্যামেল বোন, এগুলি সব উটের হাড় দিয়ে তৈরি করা। এটা উটের স্কিন দিয়ে তৈরি করা এগুলো। বাহ, এটি হলো ক্যামেল স্কিন। ভারতীয় ডাক টিকিটে উটের ব্যবহার। বললাম না যে উটেদের প্রশিক্ষণ দেয় প্যারেডের জন্য। এই যে দেখো তার ছবি। হ্যাঁ, রিপাবলিক ডেতে এইভাবে উটকে সাজিয়ে প্যারেডের জন্য বের করা হয়।
ইন্টারন্যাশনাল গোল্ডেন আর্ট। তবে এখানে একটা জিনিস দেখলাম যে এই যে এত উট এখানে রয়েছে কিন্তু কোনো গন্ধ নেই বা অপরিষ্কার কিছু না, একদম হ্যাঁ, একদম পুরো ঝকঝক টকটক করছে, খুব সুন্দর খুব লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। জায়গাটাই খুব সুন্দর। আর এখানেও পাওয়া যায়। হ্যাঁ, আর এইখানে আশেপাশে উটের দুধের প্রোডাক্ট বিক্রি হয়, আইসক্রিম, দই, বিভিন্ন জিনিস পাওয়া যায়, চাও পাওয়া যায়। কিন্তু বুবু বললো যে এখন দুধের কোনো প্রোডাক্ট এখন খাবো না, হ্যাঁ, লাঞ্চ করিনি, শুধু শুধু দুধের প্রোডাক্ট খেয়ে শরীর খারাপ করবে, ওই জন্য এখন খাবো না। আছি তো এখন অনেক দিন। তুমি কি বলছিলে এনআরসিসি কে কি বলে? হ্যাঁ, এনআরসিসি কে অনেকে মজা করে বলা হয় ক্যামেল কলেজ, কারণ এখানে উটেদের প্রশিক্ষণও দেওয়া হয়, আবার পরীক্ষাও নেওয়া হয়। এখন আমরা যাচ্ছি জুনাগড় ফোর্টে। এই বিকানির শহরটি প্রতিষ্ঠা করেন রাও বিকা এবং তিনি এটি নির্মাণ করেছিলেন 1472 সালে। আর তারপরে 1478 সালে তিনি এখানে একটি পাথরের দুর্গ তৈরি করেন, যে দুর্গটি পরবর্তীকালে বিভিন্ন সময়ে মডিফাইড হতে হতে তার নাম হয় বর্তমানে জুনাগড় দুর্গ। এই জুনাগড় ফোর্টের আগে নাম ছিল চিন্তামণি ফোর্ট। এই জুনাগড় ফোর্টে রাজবংশীয় পরিবার তারা বাস করতেন। পরবর্তীকালে তারা যখন এই জুনাগড় ফোর্ট ছেড়ে নতুন লালগড় প্রাসাদে স্থানান্তরিত করেন তাদের বাসস্থান, তখন এই জুনাগড় ফোর্ট পুরানা কিলা নামে পরিচিতি লাভ করে। জুনা কথাটির অর্থ হলো পুরাতন। আমরা এসে পৌঁছলাম জুনাগড় ফোর্টে। রাজস্থানে সমতল অঞ্চলের মধ্যে যে দুর্গগুলি রয়েছে তার মধ্যে জুনাগড় ফোর্ট সব থেকে বড় এবং মরুভূমির মধ্যে এই দুর্গ অবস্থিত। এই দুর্গ নির্মাণ করেছিলেন মহারাজা রায় সিং। নির্মাণ শুরু হয়েছিল 1589 সাল থেকে এবং শেষ হয়েছিল 1594 সালে। কিন্তু তার আগের থেকেই আমি যে বলছিলাম যে একটি পাথরের দুর্গ নির্মাণ করেছিলেন যে রাও বিকা, সেই পাথরের দুর্গটি পরবর্তীকালে আরও বড় হতে থাকে। সেই সময় 1534 সালে মাত্র একদিনের জন্য বাবরের দ্বিতীয় পুত্র কামরান মির্জা তিনি একদিনের জন্য এই দুর্গটিকে দখল করেছিলেন। সেই একটি দিন ছাড়া আর কখনো এই দুর্গ কেউ জয় করতে পারেননি। সেই কারণে এই দুর্গটিকে অজেয় দুর্গ বলা হয়। এখানে ফোর্ট আর মিউজিয়ামের জন্য আলাদা আলাদা করে টিকিটের রেট। ফরেন ভিজিটারদের জন্য 400 প্লাস 200 600, আর এখানে কনসেশনের রেট দেওয়া রয়েছে বাচ্চাদের জন্য, ফরেনারদের ক্ষেত্রে বাচ্চাদের জন্য, ইন্ডিয়ান ভিজিটারদের জন্য 100 টাকা টিকিটের মূল্য, মিউজিয়ামের জন্য 50, মোট 150 টাকা। আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 50 প্লাস 20 70 টাকা। আর এখানে ভিডিওগ্রাফির জন্য 200 প্লাস 100, মানে হচ্ছে ফোর্টের ভিডিওগ্রাফির জন্য 200 আর মিউজিয়ামের জন্য 100 300 টাকা। এই হচ্ছে রেট। এই জুনাগড় ফোর্টে এসে আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হলো। ওনারা সবাই আমাদের ভিডিও দেখেন এবং দেখা হতেই ওনারা এগিয়ে আসলেন। আপনাদের নামগুলো একটু বলুন। আমি রমা বিশ্বাস, আমি ওনার ভিডিও দেখি খুব ভালো লাগে। আমার নাম অজয় বিশ্বাস, ওনার ভিডিও আমার খুব ভালো লাগে। আমার নাম অন্বেষা বিশ্বাস, আমিও ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, আপনার নাম বলুন। সায়তন বিশ্বাস, আমিও আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ। এই জুনাগড় ফোর্টে প্রথম যে মহলটি তৈরি হয়, অর্থাৎ মহারাজা রায় সিং প্রথম যে মহলটি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ফুল মহল। তার পরবর্তীকালে 1680 সালে মহারাজা করণ সিং তিনি ঔরঙ্গজেবকে পরাজিত করে এখানে একটি মহল তৈরি করেন, তার নাম দেন করণ মহল, এবং এখানে একটি দরজাও রয়েছে, তার নাম করণ পোল। এছাড়াও এর পরবর্তীকালে মহারাজা অনুপ সিংজি তিনি তৈরি করেন অনুপ মহল, গজ সিংজি তিনি তৈরি করেন চন্দ্রমহল,
তার পরবর্তীকালে দুঙ্গার সিংজি তিনি তৈরি করেছেন এখানে বাদল মহল, এবং তারপরে মহারাজা গঙ্গা সিংজি যিনি এই জুনাগড় তথা বিকানির অঞ্চলের উন্নতির জন্য প্রচুর কাজ করেছেন। তিনি সিংহাসনে বসেছিলেন 1888 সালে এবং 1943 সাল পর্যন্ত তিনি এই জুনাগড়ের সিংহাসনে ছিলেন এবং বিকানির অঞ্চলের অধিপতি ছিলেন। এই বিকানির অঞ্চলে তার এস্টেটের কর্মচারীদের জন্য জীবন বীমা প্রচলন করা, এই বিকানির অঞ্চলের বাল্যবিবাহ রোধ করা, তারপরে এখানে আদালত ব্যবস্থার প্রবর্তন করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে মহারাজা গঙ্গা সিংজি করেছিলেন। এই প্রাসাদটা ঘুরতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। প্রচুর প্রচুর দেখবার জিনিস। এই জায়গাটি হলো সর্দার নিবাস। আমরা একটু আগে এই যে অপূর্ব কারুকার্য খচিত যে মহলটি দেখলাম, এটি হলো চন্দ্রমহল। এটি মহারাজা গজ সিংজি তৈরি করেছিলেন। এটি চন্দ্রমহলের ব্যালকনির অংশ। এই জুনাগড় ফোর্ট কিন্তু 5.2 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত, আর এর চারপাশে যে লম্বা প্রাচীর রয়েছে সেটা প্রায় 986 মিটার দীর্ঘ, আর এখানে 37টি বুরুজ আছে। এই মহলটি হলো করণ মহল। 1680 সালে মহারাজা করণ সিং যখন ঔরঙ্গজেবকে পরাজিত করেছিলেন তারপরে এই মহলটি নির্মাণ করেছিলেন। এই বাদল মহল মহারাজা ডুঙ্গার সিংজি তৈরি করেছিলেন। রাজস্থান অঞ্চলের প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টির অনুভব নিয়ে আসার জন্য এই বাদল মহল তৈরি করেছিলেন মহারাজা ডুঙ্গার সিংজি। আর এই ডুঙ্গার সিংজি কিন্তু অসম্ভব খাদ্যরসিক ছিলেন। আর এই মহলটি হলো অনুপ মহল। জুনাগড় ফোর্ট দেখে নিয়ে বেরিয়ে এলাম, কিন্তু রাজস্থানের এই ফোর্টগুলির যা ইতিহাস, এর যা আভ্যন্তরীণ অলঙ্করণ, সেগুলো সত্যি কথা বলতে গিয়ে এত কম সময়ে দেখা সম্ভব হয় না। আপনারা প্রয়োজন হলে গাইড নিতে পারেন। এখানে গাইড পাওয়া যায়, গাইডের মূল্য 600 টাকা করে। তবে এইখানে একটি বিষয় দেখলাম যে এখানে আপনারা যখন টিকিট কেটে ঢুকতে যাবেন তখন ওনারা 15-16 জনের একটি গ্রুপ তৈরি করেন। আপনাকে এন্ট্রিতেই ওখানে দাঁড় করিয়ে দেবে। 15-16 জনের একটি গ্রুপ তৈরি হলে একজন জেনারেল গাইড সেটি এদের এই ফোর্ট থেকেই প্রোভাইড করে। তিনি ভেতরে গিয়ে আপনাদের মোটামুটি একটা মানে তার সম্পর্কে ধারণা দিয়ে দেন। আর যদি আপনি আরও ডিটেলে ধারণা চান তাহলে 600 টাকা দিয়ে আপনি আলাদা করে গাইড নিতেই পারেন। আরও ভালো যদি হয়, যদি আপনারা নিজে একটু পড়াশোনা করে আসেন তাহলে একটু আরও ভালো রিলেট করতে পারবেন। ওনারা বলেন, অনেক কিছুই বলেন, কিন্তু রিলেট করা যায় তখনই যখন নিজে একটু পড়াশোনা করে আসা যায়। আর তা না হলে আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলেও হবে। বিকানির ফোর্টের ঠিক উল্টো দিকেই রয়েছে মিউজিয়াম। আমরা এখন সেই মিউজিয়ামে ঢুকলাম। এর জন্য কিন্তু আলাদা টিকিট, সেটা প্রথমেই বলে দিয়েছি।
জুনাগড় ফোর্ট আমরা খুব সুন্দর দেখলাম, কিন্তু বুবুর মনটা খারাপ, মন দিয়ে ছবি তুলতে পারেনি, যেরকম শয়ে শয়ে তোলে সেটা তুলতে পারেনি। কারণটা কি বলো? ফোনের চার্জ চলে গেছে। ফোনের চার্জ চলে গেছে। না, এই ফোর্টটা অসম্ভব সুন্দর, মানে অন্যান্য জায়গায় এত তুলে ফেলেছে যে ফোর্টে এসে যে ছবি তুলতে হবে সেটা খেয়াল ছিল না, ফোনের চার্জ চলে গেছে। তা না, পাওয়ার ব্যাংকটা সঙ্গে আনিনি, ও গাড়িতে ফেলে এসছে। পাওয়ার ব্যাংকটা সঙ্গে আনলে ঠিক আছে। আমরা এই লালগড় প্যালেসের সামনে এসেছিলাম, কিন্তু এই প্যালেস এখন বন্ধ। এই লালগড় প্যালেস মহারাজা গঙ্গা সিং তিনি 1902 থেকে 1926 সালের মধ্যে তৈরি করেছিলেন। আর এই প্যালেসের আর্কিটেক্টর ছিলেন স্যামুয়েল জেকব। আর এই লালগড় প্যালেসটি তৈরি হওয়ার পরে এই মহারাজার পরিবার তারা ওই জুনাগড় ফোর্ট থেকে শিফট হয়ে তারা এই লালগড় প্যালেসে চলে আসেন। লালগড় প্যালেসের একটি অংশে এখন হোটেল নির্মাণ হয়েছে এবং একটি অংশে মহারাজার পরিবাররা এখনও বাস করেন। এই লালগড় প্যালেসের বাইরের অংশ, এই চত্বরটি দেখেই সন্তুষ্ট হয়ে আপাতত ফিরে যাচ্ছি। আসলে জুনাগড় দুর্গের বিভিন্ন অংশ ভেঙে পড়াতে, পরিত্যক্ত হওয়াতে পরবর্তীকালে মহারাজা গঙ্গা সিং তিনি এই প্যালেসটি তৈরির সিদ্ধান্ত নেন এবং তার পরিবারের সকলকে এখানে শিফট করা হয়। हो मारो जलालो बिलालो मारो मारो मत वालो मारो केसरियो बलम कर आओ सीरे बेरन रे ओ मारो जलालो बिलालो मारो मारो मत वालो मारो केसरियो बलम घर आओ सीरे बेरन रे। এরপরে একটু চা খাওয়া দরকার। বিকানেরে চায়ের জন্য স্পেশাল দোকান হচ্ছে বিষ্ণুইজিম। এই বিষ্ণুইজিমে এসে এখানে অনেকক্ষণ দাঁড়ালাম চায়ের জন্য। এখানে টোকেন দিয়ে লাইন দিয়ে চা নিতে হয়, প্রচুর মানুষ এখানে বসে রয়েছেন চা খাওয়ার জন্য। আর এই যে ম্যাডামকেও চা এনে দিলাম এই গাড়ির মধ্যে, তারপরে এই চা খাচ্ছি। অসাধারণ চা, কেশর, হ্যাঁ না, হ্যাঁ কেশর দেওয়া চা, অসাধারণ চা। এই একটা চা দিয়েছে 30 টাকা, কিন্তু চা একেবারে 30 টাকার মতোই, অসাধারণ। সারা দিন ধরে যা পরিশ্রম করেছি, এই চাটা খেয়ে মনে হচ্ছে কিছুই করি, এত ভালো, মনে থাকবে অনেক দিন। আমার এই যেরকম জুনাগড় ফোর্টের ভেতরে অনুপ মহলের সামনেটা যে কি পছন্দ হয়েছে, যেখানে আবার ফোনের চার্জ চলে গেল, আমি আমার চোখের ক্যামেরাতে বন্দি করে রেখেছি। এই চাটাও আমার মনের মধ্যে রেখে দিলাম, এত ভালো। খুব সুন্দর এক কাপ চা খেলাম। তারপরে মাত্র কিছুটা দূরেই আমরা এসে পৌঁছলাম বিকানেরের বৈষ্ণোধাম মন্দিরে। সন্ধ্যাবেলার দিকটায় এসে পৌঁছালাম। খুব সুন্দর একটি সাজানো গোছানো মন্দির, প্রচুর আলো দিয়ে ডেকোরেট করা। এটা একটা আর্টিফিশিয়াল মন্দির, কিরকম করেছে, বৈষ্ণোদেবী তৈরি করেছে। ওই কলাম করে করে অনেক উঁচু পর্যন্ত তুলে তার উপর পাথরের মতো করে, মানে পাহাড় কেটে যেমন আমরা বৈষ্ণবমাতাকে দর্শন করতে যাই, ঠিক সেই রকমভাবেই তৈরি করেছে। ভেতরটা খুবই অন্ধকার, মানে অনেক উপরে উঠতে হলো, কিন্তু বিশেষ কিছু নয়। আমরা তো দেখে এসেছি বৈষ্ণোদেবী, সেখানে এটা কিছুই নয়, ওই আর কি। তখন থেকে খালি বিকানেরের বিভিন্ন জায়গা আপনাদের দেখিয়েই যাচ্ছি, চলো। কিন্তু এখনো পর্যন্ত রাজস্থানি খাওয়া দাওয়ার কোনো খোঁজ দিইনি। এখন আমরা এসছি এই রাজস্থানি খাবার খেতে বিকানের থেকে প্রায় 15 কিলোমিটার মতন দূরত্ব একটা জায়গায়। কিন্তু
এখানে সবাই বলছে, যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে এখানে জৈন গণপতি ধাবাতে যান, ওখানকার খাবার দুর্দান্ত। বিকানির থেকে লোক নাকি এখানে আসে খাওয়ার জন্য। এমনকি আমাদের যে সাথে নিয়ে এসছে গৌরব পর্যন্ত তাই বললো। তা গৌরবকে বললাম যে ঠিক আছে নিয়ে চলো। এইখানে এসে আমরা এখন রাজস্থানি খাবার খাবো, মানে ডাল বাটি চুরমা, রাজস্থানের জানেই তো যে অথেন্টিক খাবার, সেই খাবার খাবো এবং সারাদিনের ক্লান্তি, সারাদিনের খিদে মেটাবো। দেখা যাক কেমন খাবার হয়, চলো। এইরকম ওপেন এয়ার রেস্টুরেন্ট, আচ্ছা, বিশাল বড় জায়গা। এইখানেও বসার জায়গা রয়েছে, এই দিকেও বসার জায়গা রয়েছে। আমরা এখানেই বসলাম। গৌরব बैठो। हाँ, ये मलाई बाटी है, अच्छा, 50 अच्छा। का प्राइस, और ये मसाला बाटी है, प्लेन होगा, ठीक है। नहीं दाल बाटी एक प्लेट यही कर दो आप। एक ही प्लेट कर दो ये, इसके बाद हम देखते हैं, खाने के बाद देखते हैं। कभी तो नहीं खाया, पहली बार खा रहे हैं। 10 मिनट लगेगा, ठीक है। हाँ, ঠিক আছে, ঠিক আছে। बढ़िया कर देना, ठीक है ना। হ্যাঁ, এইখানে 4 রকমের ডাল বাটি চুরমা পাওয়া যায়। একটা হচ্ছে মালাই বাটি ডাল সহিত, মানে ডালের সাথে মালাই বাটি পাওয়া যায়। একটা হচ্ছে মশলা বাটি পাওয়া যায়। একটা হচ্ছে কেশর পেস্তা দিয়ে পাওয়া যায়। আর একটা হচ্ছে প্লেন। তা আমাদের বললো ওরা যে ওই যেটা ওই কেশর পেস্তা দিয়ে পাওয়া যায় সেটাই নিতে। সেটার দাম হচ্ছে 325 টাকা। আর মালাই দিয়ে যেটা সেটা হচ্ছে 250 টাকা। আর মশলা বাটি যেটা 220 টাকা। আর প্লেন যেটা 225 টাকা। আমরা তো কোনোটাই খাইনি কোনো দিন। और वो कहते हैं ना बीकानेर आया दाल बाटी चूरमा नहीं खाया तो फिर क्या खाया। बहुत बढ़िया। গৌরব আমাদের খাওয়া শেখাবে। গৌরব এখানকার স্থানীয় ছেলে, ও আমাদের খাওয়া শেখাবে। তারপর আমরা খাবো, তাই জন্য একসঙ্গে 3 জন বসেছি। আমরা একটাই প্রথমে নিলাম, ভালো লাগলে আবার নেব। ये हो गया दाल बाटी चूरमा। আচ্ছা, এইখানে আমাদের ये है चूरमा। হ্যাঁ, এইখানে আমাদের চুরমা দিয়েছে আর এইখানে আমাদের ডাল দিয়েছে। বাটি এখনো দেয়নি, বাটিটা পরে দেবে, বাটি তৈরি হচ্ছে। তো এই চুরমা আর ডাল ये कैसे बनाते हैं बताओ, और कैसे खाते हैं ये भी बताओ। तो हो गया रोटी से बनता है चूरमा, ठीक है। इसको मतलब रोटी बना ली, रोटी बना के रोटी को तोड़ के अच्छे से उसमें घी मतलब ड्राई फ्रूट केसर वगैरह डाल के फिर इसको अच्छे से मतलब शक्कर, मीठी शक्कर है जैसे ये मीठी शक्कर वगैरह डाल के इसको अच्छे से हाथों से मसल के फिर ये बन जाता है चूरमा। फिर इसको खाया जाता है और इसको ऐसे भी खा सकते हैं और इसको दाल के साथ भी खा सकते हैं। दोनों तरह से खा सकते हैं इसको। दाल मिला के भी ऐसे भी टेस्ट अलग आएगा और दाल मिला के अलग टेस्ट बन जाएगा। अच्छा, और ये आ गई बाटी, आया बाटी, और ये क्या है? ये मसाला बाटी और दाल। আচ্ছা, এই যে এখানে বাটি দিয়ে গেছে। বাটি হচ্ছে ময়দা কিংবা আটা দিয়ে তৈরি একটা জিনিস, গোল গোল করে তৈরি করে এটা ঘিতে ফ্রাই করে। অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখানে ধরে আছি, একেবারে গন্ধে ম করছে। আবার এর মধ্যে ওনারা বলে গেলেন যে যদি আমার ঘি দরকার লাগে আমি আরও ঘি চাইতে পারি, এর উপর দিয়ে দেবে ওরা। সেটা দিয়ে বাটির এই মানে বাটিটা খাবো কি দিয়ে না, ডাল দিয়ে। ডালটা ওই একই প্রিপারেশান, 3 রকমের ডাল দিয়ে তৈরি করেছে এই ডালটা। কালি ডাল বললো ওরা, তাই দিয়ে তৈরি করেছে। এবার খেয়ে দেখি কীরকম। আর এই হ্যাঁ, পুরো কর্কেট বলের মতো। এই বাটিরও কিন্তু একটা ইতিহাস আছে। রাজস্থানের যখন রাজপুতরা যুদ্ধ করতে যেতেন তখন এই যাওয়ার আগে, যুদ্ধে যাওয়ার আগে এই আটা কিংবা ময়দা দিয়ে এই বাটি তৈরি করে বালির মধ্যে লুকিয়ে রেখে যেতেন। যুদ্ধ থেকে যখন ফিরতেন তখন এইটা পুড়ে যেত এবং তারপর যুদ্ধ শেষে এটাই তখন খেতেন। পরবর্তীকালে এর সঙ্গে চুরমা আর ডাল অ্যাড হয়েছে, কিন্তু অথেন্টিক খাবার কিন্তু এই বাটি। দারুণ ভালো লাগলো। যেমন ইতিহাস ভালো তেমন নিশ্চয়ই খেতে ভালো হবে। इसमें आ गया चूरमा और फिर इसमें हमने शक्कर ले ली शक्कर। शक्कर लेके फिर अब इसको हमें हाथ से ही करना है सारा। हाथ से अच्छे से इसको मिक्स कर लीजिए। ये सारा एक साथ मीठा वगैरह एक साथ मिक्स हो जाएगा। एक साथ में ये सारा मिक्स हो जाएगा। अच्छे से मिक्स करके फिर इसको दाल के साथ नहीं, पहले हम सिंगल खाएंगे इसको। अच्छा अच्छा, सिंगल खा के देख लिए, ठीक है, बढ़िया है। बढ़िया है। वाह। अब इसको हम दाल के साथ भी मिक्स कर सकते हैं। এই হলো চুরমা। আমরা যে চুরমুর বলি না, ঠিক এইভাবেই কিন্তু বানানো হয়। এই সব খাবারই একে অন্যের থেকে এসছে আর কি। আমরা যখন ফুচকার চুরমুর বানাই ঠিক এইভাবেই কিন্তু ফুচকার দোকানে চুরমুর বানানো হয়।
এই সমস্ত কিছু দিয়ে বেশ টক জল দিয়ে আলু দিয়ে ঠিক দেখছি এইরকমই পদ্ধতিতে এটা বানানো হয়। দেখি একটু খেয়ে কিরকম। খুবই ভালো, অসাধারণ টেস্ট কিন্তু, বিশেষ করে ঘিয়ের গন্ধ মানে ম করছে। এইরকম ঘিয়ের স্বাদ আমি কোনোদিন খাইনি, এত সুন্দর অভূতপূর্ব গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে, খুব ভালো খেতে, খুব ভালো লাগলো। দেখুন আমি ডাল বাটি চুরমা প্রথম খাচ্ছি বলে বলছি না, আমার কিন্তু এর টেস্টটাই খুব ভালো লাগছে। বিশেষ করে এই চুরমার সঙ্গে যখন ডালটা মিক্স করলাম এর গুণ যেন আরও বেড়ে গেল, এত ভালো লাগছে, খুব ভালো। আর এখানে দেখেছেন লঙ্কাগুলো কেভাবে দেয় ভেতরের বীজটাকে ছাড়িয়ে। আমি খাচ্ছি, অনিন্দ খাবে না কিন্তু। ও তোমার হিন্দি শুনেই মনে হচ্ছে তুমি বাঙালির ছেলে, তুমি আমার সঙ্গে হিন্দিতে বলো কেন? তুমি বুঝতে পারো নি? আমি তোমার হিন্দি শুনেই আমার মনে হচ্ছে যে তুমি বাঙালি। এতক্ষণ আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলছে বাঙালি ছেলে। কোথাকার ছেলে? ওয়েস্ট বেঙ্গল কুচবিহার। কুচবিহারের ছেলে। এই তোমাদের কুচবিহার থেকে আমরা কয়েকদিন আগেই ফিরলাম। প্রসেনজিৎ, আপনারা যখন আসবেন ওকে চিনে রাখুন, ও কিন্তু বাঙালি এবং প্রসেনজিৎ কুচবিহারের ছেলে। ওকে এসে খুঁজবেন, যত্ন করে খাবার দেবে, ভীষণ যত্ন করে খাবার দিয়েছে, খুব ভালো লাগলো। দেখি এরকম করে ভাঙবো? ওরে বাবা, ভাঙতে পারছি না গো। হ্যাঁ এইবার ভেঙেছি। দেখি ভেতরটা দেখো। ভেতরটা এই আর কি আটার তো পুরো একটা আটার গোল্লা। ভালো খেতে, ভালো। দেখি একবার চুরমা দিয়ে ডাল খাওয়া, একবার বাটি দিয়ে ডাল খাওয়া, দারুণ সুন্দর। বুবু তো মনে হচ্ছে খুব এনজয় করছো। আমার এসব জিনিস, রুটি জাতীয় জিনিস তো আমার পছন্দ, তো রুটিরই তৈরি। এই হচ্ছে বেড়ানোর আনন্দ। সারা ভারতবর্ষের কত রাজ্যের কত রকম খাবার, দক্ষিণের খাবার একরকম, উত্তরে একরকম। এই যে বুবু সব সময় ধোসা খাচ্ছে, আবার ডালবাটি চুরমাও খাচ্ছে, সেটা খেয়েও আমাদের ভালো লাগছে। আমি জানি এই ভিডিওতেও কমেন্ট আসবে যে কোথায় ভাত পাওয়া যাবে। যেখানকার খাবার সেখানে গিয়ে সেই খাবারটা খান, খেয়ে দেখুন আমাদের দেশ, এই দেশের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। এত বৈচিত্র্য, পোশাকে বৈচিত্র্য, জাতিতে বৈচিত্র্য, খাদ্যে বৈচিত্র্য, এত বৈচিত্র্য। এই বৈচিত্র্য দেখতে দেখতে সারাটা জীবন কোথা দিয়ে কেটে যাবে। বৈচিত্র্যের মাঝে ঐক্য, সত্যিই তাই। মানে এত ভালো লাগে না এসে, যে দেখুন কোথার থেকে এই বিকানিরে এসেছি, সারা জীবনে চিনি না। এই যে ছেলেটি আমার সামনে বসেছিল এখন ওইদিকে গেছে, কি আন্তরিক, সারাদিন আমাদের নিয়ে ঘোরালো, একটু বিরক্ত নেই, কিছু নেই, এত সুন্দর ঘোরালো। মানে কোনো রকম ইয়ে নেই যে এখানে আমরা একটু বেশি সময় নিচ্ছি শুটিং করতে, কোনো রকম বিরক্তি নেই, তাড়াহুড়ো নেই। এখন বাজে প্রায় আপনার 8টা, এখনও পর্যন্ত আমাদের সাথে এক টানা রয়েছে। মানে এত ভালো লাগে এই জিনিসগুলোর জন্যই মনে হয় সত্যিই, মানে ভারত যে মহান, এই জন্যই সত্যি মনে হয়। সারাদিন বিকানিরে ঘুরে বেরিয়ে এখন আমরা এসে পৌঁছেছি বিকানির জংশন স্টেশনে। বিকানিরে ভুজিয়া খাওয়াটা অপূর্ণ রয়ে গেল, এটার জন্য আবার একবার বিকানিরে আসতে হবে। কিন্তু আমাদের সম্পূর্ণ বিকানির ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। আর আজকে বিকানির থেকে আমরা এখন 12468 লিলান এক্সপ্রেস ধরে যাব জয়সলমীর, আর এর পরের পর্বে আসবে জয়সলমীরের ভিডিও। তাহলে সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ।